সায়েন্স ক্যানট বি আ বার্ডেন। যদি মনে হয় সায়েন্স বার্ডেন, সেটা যে কোনো কারণেই হোক, হয়তো ফাউন্ডেশন কারণে বা সিলেবাস দেখে, যেহেতু তুমি বললে যে মানে ফার্স্ট চ্যাপ্টারে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে শুরু করে, ওইটার কারণ হতে পারে। ঠিক, কিন্তু মানে আমি যখন পড়াই, তো মানে কোয়ান্টাম থিওরি ওয়ান অফ মাই স্পেশালাইজেশনস, তো আমি যখন পড়াই ওই প্রথম ক্লাসটা থেকেই বাচ্চাদের মুখে যে অদ্ভুত বিস্ময়টা দেখতে পাই, তো সেইটা আমাকে প্রচণ্ড আনন্দ দেয়। আমি যখন যে কোনো চ্যাপ্টার পড়াই বা যে কোনো টপিক পড়াই, আমি কিন্তু সেই টপিকের বেসিক্সটাকে আগে বোঝাই যে কি হচ্ছে, তার পেছনে ফিজিক্সটা কী, তার পেছনে ম্যাথসটা কী, সেটাকে আগে ক্লিয়ারলি বোঝাই। যতক্ষণ না সেটাকে আমি বোঝাবো ঠিক করে, ততক্ষণ কিন্তু কোনো অঙ্কই বা কোনো প্রবলেমই কিন্তু করতে পারবে না, বি ইট ইন বোর্ডস, বি ইট ইন জয়েন্ট এন্ট্রান্স অর নিট। মানে আমরা যদি শুধু পড়ানোর জন্য পড়াই, তাহলে কিন্তু মানে খুব একটা কিছু লাভ করতে পারবো না। উই হ্যাভ টু ইন্সপায়ার, দ্যাট ইজ দ্য মেন থিং, দ্যাট ইজ দ্য কি থিং। If we can't inspire, then we are totally failing as teachers. Correct. তো সেই ইন্সপিরেশনটা আমাদের দিয়ে যেতেই হবে। তো সেই জায়গাটাই আসল বলে আমি মনে করি। Welcome to another brand new episode of Student Voice Matters. This is your host Sonalika Goswami. In today's episode, we will discuss a very important issue, that is feeling stuck. It is a very common phrase that we keep hearing now, especially from the children who have just gone into high school or navigating their way out of high school. Suppose a child who has just completed class 10 has taken up science, maybe because of peer pressure or by his or her own choice, in classes 11 and 12. Now, when they are once into it, they often feel this feeling, which is of being stuck. Because the difference between the science that you study from classes 6 to 10 is huge from what you get in classes 11 and 12. A lot of the people, a lot of the students, for various reasons, be it for the expansion or the vastness of courses, because of their structure of learning, what they have learned from till up to class 10, all of these go through a change. People are confused, they don't know how to cope with it, they feel pressurized, as a result of which they are often left behind in the race. Today we have with us our guest, a coach and guide for all the NEET and JEE aspirants, and also the co-founder of Exponent Institution, Mr. Devdeep Mukherjee. Hello. Thank you so much for coming. Thanks a lot for inviting me. So let me start with a personal experience. আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম, তখন কেমিস্ট্রিটা আমার কাছে ফর্মুলাসগুলো টাফই লাগতো, বাট ফিজিক্সটা ভালো লাগতো। ফিজিক্সটা কিন্তু আমার বরাবর খুব ইন্টারেস্টিং লাগতো, কেমিস্ট্রিটা খুব কনফিউজিং লাগতো। তো আমার মনের মধ্যে একটা ইচ্ছা হয়েছিল যে ঠিক আছে, তাহলে কি 11-12-এ সায়েন্স নেওয়া যায়। তখন আমার বাবা বলেছিল যে 10-এর যা সায়েন্স পড়ছো তুমি, তোমার যা ফিজিক্স ভালো লাগছে বা কেমিস্ট্রি যা টাফ লাগছে, 11-12-এ উঠে কেমিস্ট্রি উইল গেট টাফার, আর ফিজিক্সটাও কিন্তু ওই বোঝার আয়ত্তের বাইরে চলে যাবে, মানে ওপরে গিয়ে তোমাকে বুঝতে হবে। তো ইট গেটস ভেরি টাফ। আর সত্যি কথা বলতে আমি আমার একটা বন্ধুকে দেখেছি, ও সায়েন্সে 10 অবধি খুব ভালো ছিল, বাট 11-12-এ এরম শি ডিড ওয়েল, বাট দ্য জার্নি দ্যাট শি ওয়েন্ট থ্রু কোপিং আপ, ওই প্রেশারটা এত ভাস্ট হয়ে যায়, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হার। মানে ও খুব ডাউন হয়ে গেছিলো থ্রু আউট 11-12। এখনও যখন when we try to talk about it, she's like don't bring back the trauma. তো এরকম একটা, তো এইগুলো তুমি কতটা এক্সপিরিয়েন্স করো তোমার স্টুডেন্টসদের মধ্যে? খুবই পার্টিনেন্ট একটা কোয়েশ্চেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যেটা তুমি বললে যে কেমিস্ট্রি, ফর এক্সাম্পল কেমিস্ট্রি, আই টিচ কেমিস্ট্রি, সো আমি কেমিস্ট্রি নিয়েই শুরু করলাম না হয়। তো কেমিস্ট্রির ক্ষেত্রে 10 অবধি যে কেমিস্ট্রিটা পড়া হয়, দ্যাট ইজ বেসিক্যালি দ্য কাভার অফ দ্য বুক। ইট ইজ অনলি দ্য কাভার অফ দ্য বুক। এবার ফিজিক্স বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঠিক ততটা সেরকম নয়। মানে একটা সার্টেন লেভেল অবধি ফিজিক্স বা ম্যাথমেটিক্স 9-10 অবধি পড়ানো হয়, এবং সেখান থেকে আরও বিল্ড আপ হয় 11-12-এ। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা নয়, এবং সেই জন্য কেমিস্ট্রিটা
9-10 অব্দি অলমোস্ট একটা মুখস্থ বিদ্যার মতো হয়ে যায়, মানে ইটস লাইক ইউ হ্যাভ টু মাগ আপ ফর্মুলাস, মাগ আপ রিঅ্যাকশনস, হ্যাঁ, what changes are happening, কি কালার বদলালো, হ্যাঁ না তা না, এগুলো করে তো স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি, আই মিন দে ফিল বক ডাউন, সোজা কথায়। এবং বাট ট্রাস্ট মি, কেমিস্ট্রি ইজ নট লাইক দ্যাট, ঠিক আছে? এর একটা কারণ আছে পিছনে, যে কেন কেমিস্ট্রি 9-10 অব্দি পুরোপুরি করানো যায় না। তার কারণটা হচ্ছে যে ধরো আমরা 9-10 অব্দি বা ইভেন 11-12-এ যে ফিজিক্সটা পড়ি, দ্যাট ফিজিক্স ইজ বেসিক্যালি ক্লাসিক্যাল ফিজিক্স, রাইট, যেটা নিউটনিয়ান ফিজিক্স, ঠিক আছে? দ্য বেস্ট মডেল অফ ফিজিক্স দ্যাট উই হ্যাভ নাও ইজ বেসিক্যালি কোয়ান্টাম ফিজিক্স অ্যান্ড রিলেটিভিটি, রাইট নাও দাঁড়িয়ে যদি বলা হয়। এবার কোয়ান্টাম ফিজিক্সের ডিরেক্ট ডেরিভেটিভ হচ্ছে কেমিস্ট্রি। এবার যদি কোয়ান্টাম ফিজিক্সের আইডিয়া না বোঝা যায়, তাহলে কেমিস্ট্রিকে বোঝা সম্ভব নয়। এবার একটা 9-10-এর বাচ্চাকে বুঝতেই পারছো যে কোয়ান্টাম ফিজিক্স বোঝানো, তো ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্য কোনো কারিকুলামেই ক্লাস 10 অবধি বা বিদেশেও যদি দেখো যে এই যে লেভেলটা, এই লেভেল অবধি কিন্তু কোয়ান্টাম ফিজিক্স ইন্ট্রোডিউস করা হয় না, যে জন্য কেমিস্ট্রিটাও ওই রকমই একটা ব্যাপার মতো থেকে যায়, মুখস্থ বিদ্যা, সোজা কথায়। কিন্তু 11-এ উঠলে দ্য ফার্স্ট চ্যাপ্টার ইউ এনকাউন্টার ইন কেমিস্ট্রি ইজ বেসিক্যালি ইনভলভিং কোয়ান্টাম থিওরি। ফার্স্ট চ্যাপ্টার অ্যাটমের যা স্ট্রাকচার ক্লাস 10 অবধি লোকে দেখে, সেটা 11-এ উঠতেই ভেঙে পড়ে, ওই স্ট্রাকচার আর থাকে না, কোয়ান্টাম স্ট্রাকচারে চলে যাই, ঠিক আছে? তো বাট ইট ইজ এক্সট্রিমলি ইন্টারেস্টিং অলসো। তো ব্যাপারটা এরকম নয় যে আমি 9-10-এ বুঝতে পারলাম না, তাই 11-12-এ আর বুঝতে পারবো না বা আরও কঠিন হয়ে যাবে, সবসময় কিন্তু সেটা নয়। রাদার যারা ঠিক করে বুঝতে পারবে তাদের জন্য কিন্তু এটা অনেক ইজিও হয়ে যেতে পারে, তো সেটা ঠিক। বাট অ্যাট দ্য সেম টাইম এই কথাটা মাথায় রাখা খুব জরুরি যে বিজ্ঞান কিন্তু, সায়েন্স কিন্তু মানে পড়ার আনন্দে, বোঝার আনন্দে পড়তে হয়। ইট কামস ফ্রম ইয়োর ওন, মানে নিজে উপলব্ধি করে কিন্তু ব্যাপারটাকে বুঝতে হয়। সায়েন্স ক্যানট বি আ বার্ডেন। যদি মনে হয় সায়েন্স বার্ডেন, সেটা যে কোনো কারণেই হোক, হয়তো ফাউন্ডেশন কারণে বা সিলেবাস দেখে, যেহেতু তুমি বললে যে মানে ফার্স্ট চ্যাপ্টারে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে শুরু করে, ওইটার কারণে হতে পারে, ঠিক। কিন্তু মানে আমি যখন পড়াই, তো মানে কোয়ান্টাম থিওরি ওয়ান অফ মাই স্পেশালাইজেশনস, তো আমি যখন পড়াই ওই প্রথম ক্লাসটা থেকেই বাচ্চাদের মুখে যে অদ্ভুত বিস্ময়টা দেখতে পাই, তো সেইটা আমাকে প্রচণ্ড আনন্দ দেয়। এবং মানে ওরা কিন্তু প্রচণ্ড এনজয় করে, মানে যারা 11 থেকে 12-এ গিয়ে 12 শেষ করে বেরোয়, when I ask them যে কোন চ্যাপ্টারটা সবচেয়ে ফেভারিট লেগেছিল কেমিস্ট্রিতে, they all respond unanimously atomic structure, the very first chapter. Okay. So because it's a pleasant surprise to them, right, but it has to be a surprise, not a shock. হ্যাঁ, মানে সারপ্রাইজ মানে প্লেজেন্টলি ওরা নিচ্ছে, হ্যাঁ। এবার যখনই এটা কোনোভাবে শকে পরিবর্তিত হয়ে যাবে, সেটা যেভাবেই হোক, একজন টিচারের অনেকটাই ভূমিকা থাকে যে জিনিসটা যেন সারপ্রাইজই হয়, শক না হয়। এবার ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি সেটা হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, তো তখন অনেকের ক্ষেত্রে এটা কিন্তু শকে পরিণত হয়ে যায়। তো সেই জায়গাটা আমাদের মাথায় রাখা খুব জরুরি। সেটা কি মানে এই শক অর সারপ্রাইজ, এটা কি কি ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে? মানে কিছু কি ফ্যাক্টরস আছে যে না এইগুলো তোমার ভালো থাকলে তো ইউ উইল টেক ইট অ্যাজ সারপ্রাইজ, বাট এইখানে যদি এগুলো ঠিকমতো গ্রুমিং না হয় তাহলে ইউ উইল টেক ইট অ্যাজ আ শক। তো এরকম কিছু ফ্যাক্টর আছে? দেখো, প্রথম কথা হচ্ছে যে জীবনে সায়েন্স পড়তেই হবে, না পড়লে আমার জীবন বৃথা, এটা তো নয়। যেটা অনেক ক্ষেত্রেই মানে আমাদের যা মানে এখনও অবধি যা সোসাইটাল কালচার, তাতে একটা এরকম ব্যাপার রয়েছে যে সায়েন্স পড়তেই হবে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে, এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসছে, যেটা এখন আস্তে আস্তে অনেকটা চেঞ্জও হচ্ছে। তো এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই, একদম। তো মানুষ মানে হিউম্যানিটিস পড়েও ইকুয়ালি শাইন করছে, মানুষ কমার্স পড়েও ইকুয়ালি শাইন করছে, ইভেন সায়েন্স পড়েও ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে অন্য কিছু করেও হচ্ছে, ঠিক। তো আমি যেটা বললাম সেটা খুব ইম্পর্টেন্ট, যে ধরো ক্লাস 6 থেকে ক্লাস 10
এই যে ফরম্যাটিভ ইয়ার্সগুলো বাচ্চার যে কোনো একজন স্টুডেন্টের জন্য যেটা থাকে, এই টাইমটা কিন্তু খুব ক্রুশিয়াল। এই টাইমটার প্রতি অনেক ক্ষেত্রে, মানে আমি তো এত বছর ধরে পড়াচ্ছি, তো আমি কিন্তু দেখি যে সব থেকে বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে এই বছরগুলোতে। এই বছরে ঠিকঠাক টিচার সিলেকশন, ঠিকঠাকভাবে সায়েন্সটাকে শেখা আপ টু ক্লাস 10 একদম, কারণ ক্লাস 10 অবধি তো তোমাকে সব পড়তেই হচ্ছে, রুট লার্নিং, হিউম্যানিটিস পড়তে হবে তোমাকে, একদম তোমায় পড়তেই হবে, নাহলে তুমি পড়াশোনা করার কোনো মানে নেই, তুমি জানোই সবকিছু নাই, আর তোমাকে এই সাবজেক্টগুলোর জন্য পরীক্ষা দিতেই হবে, এগুলো ম্যান্ডেটরি, সায়েন্সটা ম্যান্ডেটরি একদম। তো এবার তখন সায়েন্সকে জানার দৃষ্টিভঙ্গিটা তৈরি হওয়াটা দরকার, ঠিক আছে? সেটা হয়তো অনেক ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, যেমন যার কাছে পড়ছে সে তিনি কেমনভাবে পড়াচ্ছেন, স্টুডেন্টের কেমন লাগছে, স্টুডেন্ট সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে কিনা। তো এই পুরো প্রসেসটাই কিন্তু হচ্ছে ওই স্টুডেন্টের উপলব্ধি, রিয়েলাইজেশন। ইফ ইউ ডু নট ফিল সায়েন্স, দেন সায়েন্স উইল বিকাম আ বার্ডেন টু ইউ, রাইট? এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, অনেকে হচ্ছে মানে মাস যেটা হয় 11-12 তো ইন্ডিভিজুয়াল টিউশনটা নেওয়া খুব টাফ হয়ে যায়, তো লোকজন মাস কোচিংয়ে যায়, ইনস্টিটিউটসে যায়। তো এখানে যখন তারা ইনস্টিটিউটে যায়, তারা আজ সে অ্যাটেন্ড করছে, অনেকে এটা বলে যে আমার মেয়ের মাথা, মানে পেরেন্টসদের মুখে এটা আমি বেশি শুনি যে আমার মেয়ের মাথায় না কোচিংয়ে কিছু ঢোকে না। এইটার ওপর তুমি কি বলতে চাও? মানে এইগুলোর কারণ কি হতে পারে? যে হ্যাঁ, এটা ঠিক যে 5টা বাচ্চা নিতে পারছে মানে 10টা বাচ্চা নিতে পারবে, তার কোনো মানে নেই, ঠিক। কিন্তু কোচিংয়ে মেটেরিয়ালগুলোকে মাথায় মানে বোঝার জন্য, ইন্টারপ্রিট করার জন্য আপ টু সাম লেভেল কি একটা স্ট্রং রুটসের দরকার হয়? দেখো, রুট তো আমি যেটা বললাম যে ওটা সত্যিই দরকার, ঠিক? কারণ ওটা না থাকলে সায়েন্সটা বার্ডেন মনে হবে, কষ্ট হবে, সায়েন্স বইটা খুলতেই মনে হবে যে ওরে বাবা আবার বইটা খুলতে হবে। তো এই ব্যাপারটাকে ফার্স্টলি অ্যাভয়েড করতে পারলে ভালো। বা যদি কোনো কারণে 10 অবধি দেখা যায় যে ওটা ওরকম স্টেজে চলে গেছে যে আমার কাছে সায়েন্সটা একটা মানে কষ্ট, আমি হিউম্যানিটিস অনেক বেশি এনজয় করছি, তাহলে হিউম্যানিটিস যাওয়াটাই বেটার, ঠিক? যদি সেটা না হয় যে আমি ঠিক আছে মোটামুটি বুঝি, বা অ্যাটলিস্ট যা বুঝি না বুঝি পরের কথা, কিন্তু আমার ভালো লাগে, এই ভালো লাগার জায়গাটা যদি থাকে তাহলে ডেফিনেটলি সায়েন্স নেওয়া উচিত, ঠিক? এইবার এই যে কোচিং সেন্টারের কথা বললে বা ইনস্টিটিউটের কথা বললে, দেখো ইন মাই এক্সপিরিয়েন্স আমি এমন কিছু টিচারকে চিনি, মানে তারা প্রবাদ প্রতিম, লেজেন্ডারি, মানে কেউ আমি নাম না করেই বলছি, কেউ হয়তো মানে একটা হল ঘরে মোটামুটি 150 স্টুডেন্ট একসঙ্গে পড়ান মাইক নিয়ে, ঠিক আছে? কিন্তু সেই ক্লাসরুমটাতে পিন ড্রপ সাইলেন্স থাকে, এতটাই ইনফ্লুয়েন্স, এতটাই তিনি ভালো পড়ান, ঠিক আছে? তো ইনস্টিটিউটে গিয়ে যে প্রবলেম হয়, আমার নিজেরও ইনস্টিটিউট রয়েছে, তো প্রবলেমটা সেখানে নয়, ইনস্টিটিউটটা কিন্তু প্রবলেম নয়। প্রবলেমটা হচ্ছে, আমি বারবার বলছি, যে যিনি পড়াচ্ছেন, দ্য টিচার, উনি তোমাকে কিভাবে শেখাচ্ছেন তার ওপর কিন্তু পুরো জিনিসটা নির্ভর করছে। বিকজ সাপোজ আই ডু নট ডিপ ইন্টু দ্য কনসেপ্টস, আমি তোমাকে কনসেপ্টটাই বোঝালাম না, আমি তোমাকে অ্যালগোরিদমটাই বোঝালাম না যে এটা কী করে হয়, কেন হয়, আমি ওপর একটু ফর্মুলা লিখে বুঝিয়ে সোজা একটা আমি আইআইটির অঙ্কে ঢুকে গেলাম, কিংবা একটা নিটের অঙ্কে ঢুকে গেলাম, তো তাতে তো স্টুডেন্টরা বুঝতেই পারছে না যেটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সামনে একটা কী যেন হয়ে যাচ্ছে, কিন্তু ওরা বুঝতে পারছে না। সো কিছুদিন বাদ থেকে তখন একটা ট্রমা শুরু হয়। ইভেন আই হ্যাভ সিন স্টুডেন্টস ডাউটিং দেমসেলস যে আমি কি সায়েন্সটা নিয়ে তাহলে ভুল করলাম, অ্যাম আই মেন্ট ফর দিস, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু মানে এখানে ইনস্টিটিউটের প্রবলেম না, প্রবলেম হচ্ছে এক একটা সাবজেক্ট যিনি পড়াচ্ছেন তার। হ্যাঁ, আমি মানছি যে স্টুডেন্টের নিজস্ব নেওয়ার যে একটা ক্যাপাবিলিটি, সেটা তো খানিকটা ম্যাটার করবেই, ডেফিনেটলি করবে, কারণ সবার মানে কারোর একবারে হয়, কারোর দুবারে হয়, কারোর 5বারে হয়, তো সেই জিনিসটা তো প্রশ্ন করাটাও তো খারাপ না, যত প্রশ্ন করতে পারে বেটার, একদম। এবং সেইখানেও একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আজকে ধরো তোমার মাথায় একটা প্রশ্ন এলো, তুমি করলে, ঠিক? হয়তো পাশের আরেকটি ছেলের আরেকটা প্রশ্ন এলো যেটা তোমার মাথায় আসেনি, কিন্তু সে প্রশ্নটা করার পর তোমার মনে হলো আরে বাহ, এটা তো জানতে পারলাম, এটা একটা বেশ ভালো। তো এখান থেকে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচও তৈরি হয়, প্লাস একটা কম্পিটিটিভ ব্যাপারও থাকে, কারণ আমাদের দেশে আর কিছু হোক না হোক
মানে 11-12-এর পর হায়ার স্টাডিজের যে স্পেকট্রামটা তার গেটওয়েটা কিন্তু একটা স্ক্রিনার, সেটা ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি ইটস আ স্ক্রিনার, ইটস নট অ্যান ইভ্যালুয়েটর, ইটস আ স্ক্রিনার, রাইট? তো সেখানে কম্পিটিটিভ অ্যাটিটিউডটা যত তাড়াতাড়ি শুরু করা যায়, হেলদি কম্পিটিশনের কথা বলছি, আমি টক্সিক কম্পিটিশনের কথা বলছি না। তো হেলদি কম্পিটিশনটা যতটা আগে থেকে শুরু করা যায়, ইট ইজ ইভেনচুয়ালি মানে ইট উইল ইভেনচুয়ালি লিড টু আ বেটার ফিউচার, আই উড সে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট যে টিচার সিলেকশন, যে সময়টা খুব কম। 11-12-এর সায়েন্স মোটামুটি সায়েন্সে যা আছে তার একটা মানে এক্সাক্ট কিন্তু 11-12-এ থাকে। তুমি পরবর্তীকালে সাপোজ ইঞ্জিনিয়ারিং পড়বে, কি তুমি পরবর্তীকালে ডাক্তার হবে, কি ফিজিক্স নিয়ে পড়বে, কেমিস্ট্রি নিয়ে করবে, তুমি একটা সার্টেন স্ট্রিমের মধ্যে ঢুকে যাচ্ছ, সেটা নিয়ে স্পেশালাইজড হচ্ছ। কিন্তু 11-12-এ কিন্তু তুমি পুরো সায়েন্সটার একটা মানে ভালো রকমের বড় সড়ো এক্সাক্ট তুমি দেখছো। ইফ ইউ নো 11-12 সায়েন্স ওয়েল, দেন ইউ উড আন্ডারস্ট্যান্ড সায়েন্স ভেরি ওয়েল ইন ইয়োর লাইফ। তো এই টিচার, এই যে মানে একদম টাইম ওয়েস্ট করা যাবে না 11-12-এ। 11-12টা এত ক্রুশিয়াল টাইম। এভরি ডে দ্যাট ইউ ওপেন ইউর বুক অ্যান্ড ইউ লার্নস, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড সামথিং মাস্ট গো ইনসাইড ইউ। এতটাই ভাস্ট সিলেবাস, আর দের ইজ সো মাচ টু নো অ্যান্ড লার্ন। তো এইখানে টিচার সিলেকশন, যেটা তুমি বারবার করে বলছো যে কন্ডাক্ট অফ টিচিংটা ভালো হতে হবে, হাউ ডু দ্য স্টুডেন্টস আইডেন্টিফাই দিস ইজ দ্য পার্সন হু ক্যান গিভ মি দ্য বেস্ট ট্রেনিং? এই আইডেন্টিফিকেশনটা কী করে করবে? ঠিক, এটা একটা খুব ক্রুশিয়াল প্রশ্ন, এবং স্টুডেন্টরা কিন্তু প্রত্যেক বছর এটা নিয়ে একটা মানে ডাইলেমার মধ্যেও থাকে যে আমি কার কাছে গিয়ে পড়বো। এক একজন 3-4 জায়গায় চলে যায় টিউশন পড়তে। তো আজকাল যেমন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে ডেমো ক্লাস দেখে টিচার, ডেমো ক্লাস ব্যাপারটা না, মানে আমি পার্সোনালি মনে করি করতে করতে 2-3 মাস চলে যাবে, কত জায়গায় কত ডেমো। একদমই তাই, আমি সেটাই বলছি, এই ডেমো ক্লাস ব্যাপারটা আমার পার্সোনালি খুব একটা এফেক্টিভ বলে মনে হয় না। কারণ একদিন ডেমো ক্লাস নিয়ে একটা টিচারকে বোঝা বা একটা টিচারের টিচিংটাকে পুরো ধরে ফেললাম আমি, এত এক্সপার্ট ওরা 10 থেকে 11-এ উঠে নয়, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি একটা জিনিস দেখেছি, মানে ডেমো ক্লাস তো ছাড়ো, আমি ধরো নর্মালি কোথাও গেলাম, একটা টিচারের কাছে ভর্তি হয়ে গেলাম, প্রথম 1 সপ্তাহ কিন্তু ভীষণ যা উনি বলবেন তাই ভালো লাগবে না, নতুন টিচার পড়তেছে এক্সাইটমেন্ট। তারপরে কিন্তু তো সেখানে ডেমো ক্লাস তো ইটস লাইক আ ফার্স্ট ডে অফ ক্লাস, সবই ভালো লাগবে। একদমই তাই। সো ডেমো ক্লাস উইল নট লিড ইউ টু আ কারেক্ট ওয়ে, কারেক্ট পাথ, ঠিক আছে? তো সেখানে দেখো, একটা তো মানে আমাদের যেটা চিরাচরিত চলে আসছে যে অমুক স্যার ভালো পড়ান বা অমুক ম্যাডাম ভালো পড়ান। তো এই ব্যাপারটা তো দেখো, যারা আগে পড়ছে তারা তো আর শুধু মিথ্যা কথা বলে না, তো সেটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বটেই। প্লাস সেকেন্ডলি কিন্তু ওটা কিন্তু খুব রিলেটিভ হয়ে যাচ্ছে, মানে একজন, মানে আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি 9-এ একটা টিচারের কাছে পড়তাম, তো 10-এ আমি একজন প্রফেশনাল টিচারের কাছে যেতে চেয়েছিলাম। তো যারা জানে তারা সবাই জানে যে উনি খুব ফেমাস টিচার, আমি তার কাছে পড়েছি। তো 9-এ সামহাও আমি যে টিচারটার কাছে পড়তাম, ওনার কাছে যে স্টুডেন্টরা আসছিল, ওনারা সবাই মানে 10-এর স্টুডেন্টসদের কথা বলছি, ওরা সবাই ওই টিচারটাকে ছেড়ে অন্য কোচিং খুঁজছিল। তো মানে আস্কড যে কেন ছাড়ছো? তো ওরা 2-3 জন, নট দ্যাট লট অফ পিপল, 2-3 জন বলেছে যে না, খুব চিল্লামিল্লি করেন, একদম ভালো পড়ায় না, কিচ্ছু বোঝায় না, এটা একটা। তো আমি তখন আমার মাকে গিয়ে বললাম, মা এটা তো উনি তো এত, মা বলছে এত জেনারেশন ধরে উনি পড়িয়ে আসছেন, সবার মুখে ভালো। আমি বললাম না মা, হয়তো এখন উনি বয়স হয়ে গেছেন বলে পেশেন্সটা কম, সামহাও কারণে ভালো পড়াতে পারছেন না। তো আমি যখন গেলাম, আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এবং উনি রাগারাগি করেন, এটা ঠিক কথা, কিন্তু আমার মনে হয় যে শি ইজ অ্যান 80-year-old টিচার। ওনার পড়ানোর কনসেপ্টটা হচ্ছে বকে ঠিক করে, এই এটা কর, ঠিক করে ওটা, তো এটা ওনার ওয়ে অফ টিচিং। বাট উনি যত সুন্দর করে ইনডেপথ বোঝান, আই ডোন্ট থিঙ্ক কেউ বোঝাতে পারে। এবার তাদের হয়তো ফর সাম আদার ফ্যাক্টর ভালো লাগেনি, বা হয়তো ফর সাম রিজন ওনারা হয়তো মানে ওরা হয়তো অত ডিসিপ্লিনড না, ওদের মোড অফ লার্নিংটা, ভেরিয়াস ফ্যাক্টরস হতে পারে, আমি তো সেটা জানি না। বাট এটা আমি বলছি যে রিভিউটা না খুব রিলেটিভ হয়ে যায়। একদম, আমি টোটালি এটাতে তোমার সঙ্গে একমত। ধরো মানে আমি একটা এক্সাম্পল বলছি, ধরো মানে একজন টিচার যার কাছে বছরের পর বছর প্রায় মানে 300-400 স্টুডেন্ট পড়ে, ঠিক আছে? প্রত্যেক বছর পড়তে ঢোকে, মোটামুটি 6 মাস 5 মাস বাদে ছাড়তে শুরু করে।
কেন ছাড়তে শুরু করে, আমি কিন্তু 11-12 সায়েন্স টিচারের কথা বলছি। তো মোটামুটি ধরো 3 ঘন্টা ক্লাস নেন, 3 ঘন্টা ধরে উনি একটা নোট ডিকটেট করেন। মানে ভাবতে পারছো একটা সায়েন্স সাবজেক্ট শুধু নোট ডিকটেট হয়ে যাচ্ছে 3 ঘন্টা ধরে, থিওরি, বাচ্চারা কিচ্ছু বুঝছে না কিন্তু নোটস নিয়ে মানে অ্যাজ ইফ মুখস্থ করে চলে গিয়ে পরীক্ষায় লিখে দাও। সেই কনসেপ্ট আস্তে আস্তে উঠে যাচ্ছে এমনিতেও, ঠিক আছে, কারণ অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হয়ে গেছে সব কিছুই। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস ওয়েল, দেন ইউ উইল নট বি এবল টু আনসার দ্য কোয়েশ্চেন্স ইভেন ইন দ্য বোর্ড এক্সামস। আর এখন তো মোড অফ এডুকেশন পুরো অ্যাপ্লিকেশন বেসড হয়ে যাচ্ছে, একদম পুরোপুরি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হয়ে গেছে। তো এবার তো প্রত্যেক বছর তো স্টুডেন্টরা ঢুকছে এবং কোনোভাবে একটা ফিডব্যাক নিয়ে হোক যা হোক হোয়াটএভার ঢুকছে এবং তারপর ছাড়ছে। তো এই যে এক্সপেরিমেন্টেশন, এটা একটা বেশ মানে সমস্যাজনক বিষয় এবং সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, ভ্যালুয়েবল গোল্ডেন পিরিয়ড। এবং মানে আনফর্চুনেটলি এটার মানে হয়তো কোনো ফুল প্রুফ সলিউশন নেই এই মুহূর্তে। কারণ তুমি যে পথেই যাও, এই যে তুমি জিজ্ঞাসা করলে হোয়াট ইজ দ্য ওয়ে টু ফিগার আউট, তুমি যে পথেই যাও মানে সামহাউ দেয়ার মাইট বি সাম ফ্ল ইন দ্যাট। ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। হ্যাঁ, একদম ফুল প্রুফ কোনো প্ল্যান নেই যে আমি এইভাবে সিলেক্ট করলাম। তো ব্যাপারটা সেটাই। বাট অবশ্যই আমি বলবো যে যেখানেই পড়া হোক, কারণ ধরো মানে যেটা বলছো যে মানে ধরো কোনোভাবে মানে ডিউ টু উইচ এভার রিজন, সে পিয়ার প্রেশারে হোক, মানে বাড়ির ইচ্ছায় হোক, নিজের ইচ্ছায় হোক, নিজের ভুলে হোক, যেভাবেই হোক, ধরা যাক যে সায়েন্সটা নিয়ে ফেলেছি, ঠিক, তাহলে ওই তুমি শুরু করলে যে ফিলিং ট্র্যাপড, ফিলিং স্টাক। তো এবার 2 বছর ধরে তো এরকমভাবে একটা ট্র্যাপড ফিলিং নিয়ে কেউ থাকতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো যদি নিয়ে ফেলেই থাকে তখন উচিত যে সায়েন্সটাকে বোঝার চেষ্টা করতে, হয়তো ভালো লেগেও যাবে। কারণ আমি শিওর যে ঠিক করে যদি বোঝা হয় তাহলে কিন্তু মানে সায়েন্স খারাপ লাগবে আমার মনে হয় না। তার মানে তুমি বলতে চাইছো যে মানে রুট, যে ফাউন্ডেশন অফ আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স, সেটা খুব ভালো হতে হবে, সেটা খুব ভালো হতে হবে। এবং স্পেশালি আমি মনে করি যে অঙ্ককে ভয় পেলে কিন্তু চলবে না। এটার একটু কথা বলো। বড় মানে ড্রেডফুল টপিক। আমিও ভয় পেতাম অঙ্ককে, খুব ভালো লাগতো। এবং সেটার কারণটাও কিন্তু ওই আবার পিছনে মানে ফ্রম 6 to 10। কারণ দেখো মানে the only tool that we have to interpret the reality, the nature, physics, chemistry, যাই বলো, the only tool is mathematics. তো তুমি যে কোনো সায়েন্সই পড়ো, হায়ার সায়েন্স যে কোনো সায়েন্সই পড়ো, ম্যাথামেটিক্স ইজ দ্য আলটিমেট টুল। ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড আমরা বলি, আমরা বড় বড় সায়েন্টিস্টরাই বলেছে ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড, ক্যালকুলাসকে বলা হয়, বিকজ ইউ ইউজ ম্যাথামেটিক্স টু ইন্টারপ্রেট রিয়ালিটি, দ্যাট ইজ ফিজিক্স, দ্যাট ইজ কেমিস্ট্রি। তো ম্যাথসকে ভয় পেলে কিন্তু সায়েন্সটা কঠিন হয়ে দাঁড়াবে। তো মন থেকে এই অঙ্কের ভয়, সায়েন্সের ভয়, এগুলোকে প্রথমত দূর করতে হবে। অঙ্কের ভয়টা বিশেষ করে একদম মেনলি অঙ্কের ভয়ই কিন্তু আসল ভয়, মানে ওই ফিজিক্স কেমিস্ট্রি সবেতেই কিন্তু অঙ্কটাকে নিয়েই মেন ভয়। আরে তোমাকে আমি একটা আউট অফ কনটেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, যেটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, এটা হচ্ছে পরীক্ষার যারাই বড় বড় হয়তো ম্যাথসে খুব ভালো, তারা সবাই বলেছে যে ম্যাথস পরীক্ষার আগের দিন আমি ঘুরে বেরিয়েছি, ম্যাথস পরীক্ষার আগের দিন আমি কোনোদিনও অঙ্ক করিনি। এটা কতটা অ্যাপ্লিকেবল? বাট সত্যি দেখো অঙ্ক জিনিসটা না অনেকটা ওই সাঁতার শেখা বা সাইকেল চালানোর মতো ব্যাপার, যে আমি যদি সাঁতার শিখতে জানি তাহলে আমাকে যখনই জলে ফেলা হবে আমি সাঁতার কেটে দেবো। তো অঙ্কটা যদি কেউ ঠিক করে বোঝে, যে অলরেডি করে রেখেছে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আগের দিন পড়লো কি পড়লো না তাতে সত্যি খুব একটা যায় আসে না, ঠিক আছে। এবার জেনারেলি স্টুডেন্টরা একটু আগের দিন রিভাইজ করে, যে একটু হাতে কষলো, তো তাদের একটা ফ্লো থাকে এই আর কি। কিন্তু না পড়লেও কিছু যায় আসে না সেই জন্য, কারণ এর মধ্যে তো কোনো মুখস্থবিদ্যা নেই, যা বুঝলাম সেটাকেই করতে হবে আমাকে পরীক্ষায়। তো অঙ্ককে ভয় পেলে কিন্তু চলবে না। এবং 11-12 উঠে অনেকে মানে ম্যাথসটাকে বাদ দিয়ে দেয়। যেমন ধরো ফর এক্সাম্পল যারা অনেকে নিট মানে ডাক্তার হতে চায়, মেডিকেল লাইনে যেতে চায়, তারা ভাবে যে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি লাগে নিটে, ঠিক।
তো তারা ভাবে অঙ্কটাকে আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে। কিন্তু অঙ্কটাকে কিন্তু পুরোপুরি তুমি চাইলেও বাদ দিতে পারবে পারবে না না, কোথাও না কারণ কোথাও ফিজিক্স আর কেমিস্ট্রিতে তো হিউজলি একদম ম্যাথস রয়েছে, ক্যালকুলাস ফুললি রয়েছে। ঠিক ঠিক তো তাহলে তোমাকে এফেক্টিভলি আবার অঙ্কটাকে শিখতেই হবে, শিখতেই হচ্ছে। ঠিক আছে। এবং স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে নিটে যারা টপ স্কোর করে, ঠিক আছে, অলমোস্ট 97% অফ দেম হ্যাভ ম্যাথমেটিক্স ইন দেয়ার চয়েস অফ সাবজেক্টস। বাট আগে নিট, আচ্ছা মেডিকেল এক্সামিনেশনে ম্যাথস কেন ইম্পর্টেন্ট, কোথায় কাজে লাগছে? আমার কোনো আইডিয়া নেই, তাই জন্য আমি জিজ্ঞেস করছি। দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি, কারণ নিটের পরীক্ষাটা হয় ফিজিক্স হ্যাঁ মানে আর বায়োলজির উপর। আমি বলছি যে ধরো কেউ মেডিসিন নিয়ে পড়তে চায়, তার লাইফে ম্যাথসটা কতটা অ্যাপ্লিকেবল, এটা আমি জিজ্ঞেস করছি। আচ্ছা ধরো আমি বুঝিয়ে দিচ্ছি, ধরো ডাক্তাররা যে ওষুধ দেন, ঠিক, ধরো তোমাকে একটা ট্যাবলেটের পাওয়ার দিলেন 2 মিলিগ্রাম, হয়তো অন্য একজনকে দিলেন 5 মিলিগ্রাম, তো এইটা ওনারা কি করে বোঝেন? এটা কি মানে র্যান্ডম ভাবেন একটা হয়ে যাবে? তা নয়, এর পিছনেও কিন্তু একটা ম্যাথমেটিক্স রয়েছে, একটা কেমিস্ট্রি রয়েছে। তো সেই ম্যাথমেটিক্সটা ওনাদের করতে করতে ওনারা জানেন, বুঝে যান বলে লিখে দেন, কিন্তু সেটা তো ওনাকে শিখতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা ধরো চোখের ডাক্তার, হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড অপটিক্স ভেরি ওয়েল, অপটিক্স ইজ ফিজিক্স, আর ফিজিক্স থাকলে সেখানে কিন্তু ম্যাথমেটিক্স আসে, ঠিক। কার কত পাওয়ার হবে, ঠিক আছে, মানে এটা যদি একটা কম্পিউটারাইজ যে মানে অপটোমেট্রিক মেশিন হয়, সেটা দেখেই বলা যায়, মানে সেটাই যদি ডাক্তারই হয়, তাহলে তো তুমি আর আমি ওই মেশিনে কাউকে বসিয়ে দেবো, চোখের ডাক্তার হয়ে যাবো, হ্যাঁ অপথ্যালমোলজিস্ট হয়ে যাব। তো সেটা তো নয়, তো তার পিছনে তাহলে ম্যাথমেটিক্সটা রয়েছে যেটা উনি জানেন, সেটা হয়তো আমরা জানি না, ঠিক আছে। তো ম্যাথমেটিক্স ছাড়া কিন্তু কোনো সায়েন্সই সম্ভব নয় প্র্যাকটিক্যালি, ম্যাথসটা দরকার। তো সেই জন্য কনসেপ্টসগুলো এবং অঙ্ক এটাকে ফিল করতে হবে, ফিল করার চেষ্টা করতে হবে। যে ঋত্বিক ঘটকের কথা, ভাবা প্র্যাকটিস করো, তো ভাবাটা যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে কিন্তু আর এমনি জিনিসগুলো নিয়ে সমস্যা খুব একটা হবে না। আচ্ছা তুমি এই যে বারবার কন্ডাক্টের কথা বলো, তোমার নিজস্ব ইনস্টিটিউট আছে, তো তুমি কিভাবে এরকমভাবে কন্ডাক্ট করার চেষ্টা করো যাতে স্টুডেন্টসদের ইন্টারেস্টটা গ্রাস্প করতে পারো? হ্যাঁ আমি তো আর সারপ্রাইজ দিতে পারো, শখ না। তো আমি তো ধরো সাউথ কলকাতা আর নর্থ কলকাতা দুটো জায়গাতেই পড়াই, গড়িয়াহাট আর এয়ারপোর্ট। তো আমি কিন্তু লক্ষ্য করে দেখেছি, মানে সামহাউ আমার ওই ফার্স্ট চ্যাপ্টারটা যখন পড়ানো হয় অ্যাটমিক স্ট্রাকচার, প্রথম দিন থেকে বাচ্চারা সত্যিই খুব প্লেজেন্টলি সারপ্রাইজড হয়ে যায়। তাদের চোখে একটা মানে অদ্ভুত বিস্ময় দেখতে পাই, যেটা মানে আমার খুব মানে আমার ভালো লাগে। ইট ফিলস আদারওয়ার্ল্ডলি, সোজা কথায়। তো দেখো যেটা বলছিলাম যে আমরা কি করার চেষ্টা করি যে যাতে বাচ্চারা, ধরো আমি কেমিস্ট্রি পড়াই, আমি কেমিস্ট্রিটাতে, নাহলে কেমিস্ট্রি কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, ঠিক আছে। দেখো কেমিস্ট্রির মানে আমি যখন যে কোনো চ্যাপ্টার পড়াই বা যে কোনো টপিক পড়াই, আমি কিন্তু সেই টপিকের বেসিক্সটাকে আগে বোঝাই যে কি হচ্ছে, তার পিছনে ফিজিক্সটা কি, তার পিছনে ম্যাথসটা কি, সেটাকে আগে ক্লিয়ারলি বোঝাই। যতক্ষণ না সেটাকে আমি বোঝাবো ঠিক করে, ততক্ষণ কিন্তু কোনো অঙ্কই বা কোনো প্রবলেমই কিন্তু করতে পারবে না, বি ইট ইন বোর্ডস, বি ইট ইন জয়েন্ট এন্ট্রান্স অর নিট, ঠিক আছে। আমি যদি ফার্স্টেই ওপর করে আমি অঙ্কে ঢুকে যাই, তাহলে কিন্তু বাচ্চারা বুঝতে পারবে না, তখন ওই ট্রমাটা সৃষ্টি হবে। তো কনসেপ্টটা ক্লিয়ার করা সবচেয়ে আগে জরুরি, তারপর আমি ধাপে ধাপে স্ট্রাকচারের ব্যাপারটাকে এগোই। সবার আগে আমি বোর্ড লেভেলের কোয়েশ্চেন্স করাই, প্রবলেমস করাই, ঠিক, তাহলে ওদের ওই কনসেপ্টটাকে ইমিডিয়েটলি রিলেট করতে পারবে, একদম রিলেট করতে পারলো। দেন ওই লেভেলটা যেই হয়ে গেল, ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস, যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে সেখান থেকেই, মানে এমন নয় যে আমি বোর্ডের মতো করে পড়ি ছেড়ে দিলাম, আবার হয়তো 1 বছর বাদে 2 মাস জয়েন্টের জন্য, একদম নয়। ইটস এ ফান্ডামেন্টালি রং স্ট্রাকচার। আমি যখন যেটা পড়াচ্ছি তখনের কথাই আমি বলছি, যে আমি বোর্ড লেভেলের কিছু অঙ্ক করালাম, তারপর আমি নিট আর জয়েন্ট এন্ট্রান্স মানে যেই মেন্স লেভেলের কিছু অঙ্ক করালাম, ঠিক, যত রকমের প্রবলেমস হতে পারে, টাইপ সামস। তো ওদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছে আস্তে আস্তে টপিকটার উপর। ফাইনালি হয়তো যেই অ্যাডভান্সডেরও কিছু প্রবলেমস করালাম। তো এতে কি হলো, একটা টপিক ঠিক কি, তার কি ভেরিয়েশন হতে পারে, তার একটা হোলিস্টিক আইডিয়া কিন্তু স্টুডেন্টদের হলো। তো তখন ওরা মানে সেই টপিকটা নিয়ে কিন্তু একটা কনফিডেন্স পাবে।
আদারওয়াইজ ওই কনফিডেন্সটা আসবে না যদি আমি হালকা করে করে ছেড়ে দিই, ও কিন্তু আবার বোর্ড depth লেভেলের টা নষ্ট কোয়েশ্চেনও হয়ে যাবে। করতে পারবে না। একদম। একদম সেটাই হচ্ছে, অনেক ক্ষেত্রেই সেটা হয় আজকাল। তো এই জন্য পড়ানোর স্ট্রাকচারটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মানে কনসেপ্টস বোঝানো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যাজ ডুইং মেনি সামস প্রবলেমস ইন দ্য ক্লাস, সেটা খুব জরুরি। তো আমি সেইটাই করি এবং তাতে তো মানে সাকসেস রেটই বলো এবং স্টুডেন্টদের যে সায়েন্সের প্রতি যে স্যাটিসফ্যাকশন বা প্যাশন, বিকজ আন্ডারস্ট্যান্ড দ্যাট মানে আমরা কিন্তু মানে আমরা যদি শুধু পড়ানোর জন্য পড়াই তাহলে কিন্তু মানে খুব একটা কিছু লাভ করতে পারবো না। We have to inspire. That is the main thing. That's a key thing. If we can't inspire, then we are totally failing as teachers. Correct. তো সেই ইন্সপিরেশনটা আমাদের দিয়ে যেতেই হবে। তো সেই জায়গাটাই আসল বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, গিভিং আস ইয়ার টাইম। খুব ভালো লাগলো কথা বলে। আই এম শিওর যে স্টুডেন্টসদেরও এটা অনেক হেল্পফুল মনে হবে। স্পেশালি অনেক স্টুডেন্টস এখন আছে যারা হচ্ছে 11-12 সায়েন্স নেওয়ার পর তারা মনে করে আমি কি ভুল করে ফেলেছি। একদম। তো সেইটার জন্য সেটা গাইড করা, একটা ক্লিয়ারেন্স দেওয়া, অনেকটা ক্ল্যারিটি পেলো স্টুডেন্টসরা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। থ্যাংকস আ লট ফর ইনভাইটিং মি অ্যান্ড আই উড উইশ দ্য বেস্ট টু অল দ্য স্টুডেন্টস যারা আপকামিং 11-এ উঠছো, মানে উঠে গেছো, বা যারা এবছর 12-এর বোর্ডস দিচ্ছ, জয়েন্ট এন্ট্রান্স নিট দিচ্ছ, অল দ্য বেস্ট টু এভরিওয়ান। থ্যাংকস আ লট। থ্যাংক ইউ।